আজকে আমাদের টিডি ক্লাসের দ্বিতীয় ক্লাস, তাই না? প্রথম দিন টিডি বলতে ভুল হবে, প্রথম দিন আমরা পাওয়ার সিস্টেম দেখছি, পাওয়ার সিস্টেমের ওভারঅল সকল বিষয় দেখেছি। তো পাওয়ার সিস্টেমের প্রথম দিন যে ক্লাসের সিলেবাস এবং পাওয়ার সিস্টেমের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, তো সিলেবাস এবং পাওয়ার সিস্টেমের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অঙ্কন করেছিলাম। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে না? অর্থাৎ বিগত ক্লাসে যে ক্লাসটা আগে হয়েছে সেই ক্লাসের উপরে কারো কোনো প্রশ্ন আছে না? কারো কোনো প্রশ্ন আছে বিগত ক্লাসের উপরে? আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের পাওয়ার সিস্টেমে একটু ধরে দেখি সবাই কেমন ফিডব্যাক দেয়। সবাই ফিডব্যাক দেবো, ঠিক আছে? আচ্ছা, তো আমি একটু নাম ধরে ধরবো, ঠিক আছে? নাম ধরে বলতে আচ্ছা, আলামিন ভাই। আলামিন ভাই শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা, শুনতে পাচ্ছেন না? আচ্ছা, তো যে কোনো একজন বলে হবে, যেহেতু নাম ধরে এখন যেখানে হবে না অফলাইনের মধ্যে। এখানে আমাদের পাওয়ার সিস্টেমে যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখেছি, এখানে সাবস্টেশন সংখ্যা কয়টা? সাবস্টেশন সংখ্যা 2টা। কি কি? হ্যাঁ, গ্রিড সাবস্টেশন, একটা কি ডিস্ট্রিবিউশন সাবস্টেশন। গ্রিড সাবস্টেশন মানে গ্রিড সাবস্টেশন মানে কার? গ্রিড সাবস্টেশন বলতে পিসিবি, যেটা, তাই না? যেটা পিসিবি সেটা হচ্ছে গ্রিড সাবস্টেশন। আর ডিস্ট্রিবিউশন সাবস্টেশন মানে কি? ডিস্ট্রিবিউশন সাবস্টেশন মানে হচ্ছে যে আমাদের ডিস্ট্রিবিউশন সাবস্টেশন মানে হচ্ছে যে যেটা ডিস্ট্রিবিউটর যে কোম্পানিগুলো আছে তাদের যে সাবস্টেশন, মানে এটা হচ্ছে জাস্ট স্টেপ আপ ট্রান্সফরমার একটা, আর কি স্টেপ ডাউন, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের সাবস্টেশন, তাই না? আচ্ছা, এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার, এটাও কি সাবস্টেশন, আর এটা জাস্ট একটা ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার। এই আমাদের ছিল। আমরা একটু রিপিট করি যে প্রথমে ডিটেইলস লিখব না, যেহেতু আগে আমরা করেছি ডিটেইলস লিখব না। প্রথমে আমরা কি 11 কেভি জেনারেট করি, তারপরে 11 কেভি থেকে 400 ভোল্টেজ 132 বা 230, বাংলাদেশে 400 আছে, 132 আছে, 230 আছে। তো 11 কেভি থেকে 400 132 বা 230 যেখানে একটা স্টেপ আপ করি। স্টেপ আপ করার পরে আমরা কি করি? স্টেপ আপ করার পরে আরেকটা সাবস্টেশন, আরেকটা ট্রান্সফরমার মাধ্যমে স্টেপ ডাউন করি, যেটা একটা সাবস্টেশন, যেটা কি সাবস্টেশন। আর এটা পাওয়ার স্টেশন ট্রান্সফরমার, এটা কার? পাওয়ার স্টেশন ট্রান্সফরমার, অর্থাৎ জেনারেটিং স্টেশন। এটাকে বলে জেনারেটিং স্টেশন, এটাকে বলে কি সাবস্টেশন। এটা হচ্ছে গ্রিড সাবস্টেশন। তো গ্রিড সাবস্টেশনের মাধ্যমে আমরা স্টেপ ডাউন করি, কত করি? 66 বা 33 করি। তো তারপরে আমরা আরেকটা এই যে পিসিবি বিদ্যুৎ কাকে পাঠাবে? পিসিবি বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো আছে সেগুলোকে পিসিবি কি করবে? বিদ্যুৎ পাঠাবে। তো বিদ্যুৎ পাঠানোর পরে পিসিবি পাঠানোর পরে যে বিতরণ কোম্পানি আছে ডেসকো বিবিসি, তারা কি করবে? 33 বা 11 থেকে 33 বা 66 কেভি থেকে আবার কি স্টেপ ডাউন করবে। স্টেপ ডাউন করবে, তারপরে তারা কি গ্রাউন্ড পর্যায়ে পাঠাবে, যেখানে ডিস্ট্রিবিউটর ট্রান্সফরমার থাকে, সেই ট্রান্সফরমার থেকে 11 থেকে আমরা কত করি? 400 ভোল্টেজ করি। 400 ভোল্টেজ 11 কেভি থেকে 400 ভোল্টেজ। এই মাঝখানে দুটো ফিডার নিয়ে হয় সচরাচর, একটা 11 কেভি ফিডার, একটা কি 33 কেভি ফিডার। এটা 33 কেভি ফিডার, এটা হচ্ছে 11 কেভি ফিডার। 66 কেভি বাংলাদেশে লাইন নাই, তাই 66 কেভি না লিখলে না লেখাটা বেটার। অর্থাৎ এখানে 400 230 132 যাই লিখে না কেন, এখানে আমরা 66 কেভি লিখব, এখানে লিখব কত? 33 কেভি। এখন একটা প্রশ্ন করছিল যে ভাই 230 লাইন থেকে 230 লাইন আমরা এখান থেকে দেব, তখন এটা অবশ্যই কত দিতে হবে? 230 কেভি। যদি বলে 230 কেভি লাইন দিতে হবে, তাহলে এই যে প্রাইমারি ট্রান্সমিশন লাইন, এটা কত আছে? 230 দিতে হবে, তখন 400 দিলে হবে না। তো এটা আমরা কি করব? পিসিবি সাপ্লাই দিবে। পিসিবি কি করবে? সাপ্লাই দিবে। কাকে সাপ্লাই দিবে? গ্রাহককে সাপ্লাই দিবে। এখন পিসিবি তো কাজ না গ্রাহককে সাপ্লাই দিবে, কিন্তু তাও ওকে সাপ্লাই দেওয়া দরকার, কিন্তু কন্ট্রোল করবে না। পিসিবি এখানে একটা মিটার লাগায় গ্রাহককে সাপ্লাই দিবে, সেই মিটার রিডিং মাঝে মাঝে পিডিএসে বা অন্য যে বিতরণ সংস্থা আছে তারা এসে নিয়ে যাবে, মানে তাদের কাছে। পিসিবি কাজ শুধু সাপ্লাই দেওয়া, একদম এই পাঠায় দিয়ে ওদের যে সাবস্টেশন আছে বা ওদের যে ট্রান্সফরমার আছে সেখানে পর্যন্ত পিসিবি কি করবে? ট্রান্সমিশন লাইনটা নিয়ন্ত্রণ করবে, মানে দেখাশোনা করবে আর কি। কিন্তু কতটুকু নিচ্ছে বা তাদের বিলটা কেমন বিল প্রস্তুত করে, এগুলো কিন্তু পিসিবি মাথায় না। শুধু কত ইউনিট নিচ্ছে এটা পিসিবি মাথায়, কত ভোল্টেজ নিচ্ছে, কারণ এর উপরে পিসিবি চার্জ আছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কি পাওয়ার স্টেশন, পাওয়ার সিস্টেমের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। আমি জানি কারণ প্রশ্ন না, তো আমি আরেকবার এক্সপ্লেইন করলাম, তারপর বলি কারণ প্রশ্ন আছে এখানে। হ্যাঁ, না কন্ট্রোল করে না, এটা ভুল কথা, এটা ভুল কথা। পিসিবি তো কন্ট্রোল করবে, মানে লাইনের পিসিবি কাছে ট্রান্সমিশন বিদ্যুৎ ট্রান্সফার করে না, পিসিবি ট্রান্সফার করে দিবে কোম্পানি আছে। এখন এখানে একটা মিটার লাগিয়ে দিবে, কি লাগিয়ে দিবে? পিসিবি মিটার লাগিয়ে দিবে, কোম্পানি কত ভোল্টেজ কত দিয়ে আর কত পাওয়ার নিচ্ছে মিটার লাগিয়ে দিবে, যে মিটার রিডিং যাবে ডিগ্রি বেশে বা ডিগ্রি বেশে। যদি পিসি আলাদা হয় তাহলে ডিগ্রি বেশে যাবে, আর যদি পিলিমি আলাদা হয় তাহলে পিলিমি যাবে। যেরকম 132 কেভি লাইন একটা আছে সম্ভবত আমার মতে, সেটা হচ্ছে বসুন্ধরা নারায়ণগঞ্জে দিচ্ছে, ঠিক আছে? তো পিসিবি সরাসরি সাপ্লাইটা দিয়ে দেয়। হ্যাঁ বলেন, কি প্রশ্ন করছিলেন ভাই? আর বলেন ভাই, কি প্রশ্ন করতেছেন? আর বলেন। কন্ট্রোল তো থাকে, কাছেই থাকবে, সেটা তো নিজেই সাপ্লাই দিবে না। এখানে তো মিটার আছে, পিসিবি যখন সাপ্লাই দিবে মিটার বসাই সাপ্লাই দিবে, এখানে মিটার সাপ্লাই দিবে না যে কত কেভি কত ভোল্টেজ যাচ্ছে কত বসে নিচ্ছে। আর এই মিটারটা তো পিসিবি দিয়ে দিবে, ঠিক আছে? কিন্তু মিটার রিডিং যাবে বিদ্যুৎ বেশে, পিসিবি তো অবশ্যই কন্ট্রোলে রাখবে, কিন্তু মিটার যে রিডিং বিদ্যুৎ বিল কত আসলো, কত বিদ্যুৎ বিল চার্জ করতে বিদ্যুৎ বিল কত ইউনিট প্রতি বিদ্যুৎ বিল কত, এগুলো কাজ করবে হচ্ছে বিডিবি। কিন্তু পিসিবি কাজটা কি? শুধু কন্ট্রোল করা, যে বিদ্যুৎ সাপ্লাই দিবে এবং সেটি পরিমাণ বিদ্যুৎ দিচ্ছে এটা জাস্ট মনিটরিং করা মাঝে মাঝে, তবে এটা বিডিবি করে। কিন্তু পিসিবি একটু করবে না, পিসিবি তো এর উপরে চার্জ আছে না, এখান থেকে যদি দেখে এটা ট্রান্সমিশন করতেছে, এটা ট্রান্সমিশন করতে পিসিবি চার্জ আছে, এজন্য পিসিবি এখানে নজর রাখবে। কিন্তু এই কাজটা মানে রিডিং মেপে নিয়ে যাবে বিডিবি, সে বিদ্যুৎ বিল প্রস্তুত করে এসে যে কোম্পানিকে বা যে গ্রাহককে দিচ্ছে সেই গ্রাহককে পৌঁছে দিবে, সেটা পিসিবির কাজ না। প্রশ্ন আছে কি এখন? আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে পাওয়ার সিস্টেমের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম সবাইকে ক্লিয়ার নাকি আরেকবার বলতে হবে পূর্ণাঙ্গভাবে? আরেকবার বলে দিব, গতকালকে তো ডিটেইলস বললাম, সেখানে কোনো সমস্যা ছিল না। আচ্ছা, আমরা মেইনটা দেখব, বেসিকটা কতদিন দেখছি, বেসিকটা করব না। এটা হচ্ছে কি 11 কেভি, 11 কেভি এটা জেনারেশন, তাহলে জেনারেশন করতেছি কত? 11 কেভি। আচ্ছা, তারপর এখানে কি আমি একটাই ধরলাম যে 11 কেভি বাই কত? 132 ধরলাম, ঠিক আছে? যদি 132 দিচ্ছে, এখান থেকে একটা ফিগার বাই করব 132 ধরলাম। আচ্ছা 132 11 বাই কত? 132। আচ্ছা ঠিক আছে, তারপরে মনে করেন ধরলাম হচ্ছে 132 বাই কত? 33 কেভি। 132 বাই কত? 33 কেভি। আচ্ছা, তারপরে আসবে আমাদের হচ্ছে
33 কেভি বাই কত 11 কেভি। আজকে আমি যেটা দেখাচ্ছি প্রশ্নে যদি পরীক্ষা আসে হুবহু এটাই দিব, ঠিক আছে? আজকে যেটা দেখাচ্ছি পরীক্ষা আসলে হুবহু এটাই দিব। গতকালকে তো অনেক কথা বলেছি, যত কথা পরীক্ষা হলে দরকার না, বেশি এর জন্য অনেক কথা বলেছি। আচ্ছা, এই তো 11 কেভি। 11 কেভি পর আমরা কি করব? আরেকটা ট্রান্সফরমার যেটা কি করে আমাদের 11 কেভি থেকে 400 ভোল্টেজে রূপান্তর করে, তারপরে দিয়ে দেয় কাকে? কনজিউমারকে। তো এটা হচ্ছে জেনারেশন পয়েন্ট। এতটুকু আমাদের জেনারেশন পয়েন্ট, তাই না? আচ্ছা, মানে জেনারেশন স্টেশন। এই ট্রান্সফরমার সহ এইটুকু কি জেনারেশন স্টেশন। ট্রান্সফরমার সহ জেনারেশন স্টেশন। এটা এই ট্রান্সফরমারকে আবার ইউনিট ট্রান্সফরমার বলা হয়। জেনারেশন স্টেশনে যে ট্রান্সফরমার থাকে তাকে ইউনিট ট্রান্সফরমারও বলা হয়। এটা কিন্তু কয়েকবার আসছে, আবার বললাম। এটা হচ্ছে কি প্রাইমারি ট্রান্সমিশন লাইন। প্রাইমারি ট্রান্সমিশন লাইন। এটা আমাদের কি সেকেন্ডারি ট্রান্সমিশন লাইন দিয়ে লিখলাম, আর লিখব না। আচ্ছা, এইটুকু আমাদের প্রাইমারি ডিস্ট্রিবিউশন লাইন। প্রাইমারি ডিস্ট্রিবিউশন লাইন। আচ্ছা, এতটুকু আমাদের কি সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন লাইন। সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন লাইন দিয়ে লিখলাম। আর এটা আমাদের কি কনজিউমার। কনজিউমার। আবার বলি যে 11 কেভি বিদ্যুৎ জেনারেটিং স্টেশনে 11 কেভি বিদ্যুৎ উৎপাদন করবে এবং সেই স্টেশনে 11 কেভি বিদ্যুৎকে 11 কেভি পাওয়ারকে 11 কেভি ভোল্টেজকে কত করবে? 132 এ কনভার্ট করবে। কনভার্ট করার পরে যে লাইনটা পাবো সেটা হচ্ছে প্রাইমারি ট্রান্সমিশন লাইন। তো প্রাইমারি ট্রান্সমিশন লাইন থেকে আবার একটা ট্রান্সফরমার সাবস্টেশনের মাধ্যমে, এটা সাবস্টেশন, ঠিক আছে? এটা সাবস্টেশন মানে গ্রিড সাবস্টেশন। সাবস্টেশনের মাধ্যমে সেই বিদ্যুৎকে 11 কেভিতে মানে সেই ভোল্টেজকে 33 কেভিতে কনভার্ট করা হয়। কনভার্ট করার পরে পিসিবি কাকে কি করবে? যে আমাদের ট্রান্সমিশন লাইনের কাজ কিন্তু শেষ। ট্রান্সমিশন লাইনের কাজ শেষ কত কেভি পর্যন্ত? 33 কেভি পর্যন্ত। অর্থাৎ এইটুকু আমাদের ট্রান্সমিশন লাইন। কতটুকু? এতটুকু আমাদের ট্রান্সমিশন লাইন বা পিসিবি বলতে পারি আমরা। এতটুকু কার কাজ? পিসিবির কাজ। তো পিসিবি শেষ। পিসিবি কাকে দিয়ে গেল? সাপোজ ডিবিসি বা ডিসকো বা নেসকো বা ওয়েস্টজন বা বিআরবি যাকে বলি না কেন, এরপরে কি দিয়ে দিবে? গ্রাহককে দিয়ে দিবে, মানে ডিস্ট্রিবিউটরকে দিয়ে দিবে। ডিস্ট্রিবিউটর যে কোম্পানিগুলো আছে পিসিবি, ডেসকো, ডিবিসি, এগুলোকে কি দিয়ে দিবে। তো এগুলোকে দিয়ে দেওয়ার পরে দিয়ে আগে কোথায় দিবে? এই যে একটা সাবস্টেশন দিবে। এটা একটা কি সাবস্টেশন। এটা একটা কি সাবস্টেশন। তার সাবস্টেশন ডিস্ট্রিবিউটর সাবস্টেশন। যে ডিস্ট্রিবিউটর কোম্পানি আছে তার সাবস্টেশন। এটা কার? যে ট্রান্সমিশন কোম্পানি আছে তার সাবস্টেশন, অর্থাৎ পিসিবি সাবস্টেশন। আর এটা কার? যে ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে তার সাবস্টেশন। সেখান থেকে আবার কি যে আমাদের যে ডিস্ট্রিবিউটর দেখি বা পোল দেখি মাথার উপরে যে লাইনের রাস্তার পাশে যে লাইন যায়, এটা হচ্ছে সেই লাইন। সেই লাইনের উপরে দেখবেন হচ্ছে কি আছে একটা ট্রান্সফরমার আছে, যে ট্রান্সফরমার সাহায্যে 11 কেভি থেকে 400 ভোল্টে রূপান্তর করা হয়। অর্থাৎ মাথার সর্বোপরি যে তারটা থাকে সেটা 11 কেভি লাইন। মাথার সর্বোপরি যে তারটা থাকে সেটা 11 কেভি লাইন। মানে সর্বোপরি এখানে থাকে সেই লাইন থেকে বা সেই ওয়্যার থেকে ট্রান্সফরমারের মাধ্যমে নিচে যে ওয়্যার থাকে সেখানে কিন্তু 400 ভোল্টেজ কি হয়? সাপ্লাই দেওয়া হয়। কয় তারে? 3 তারে। যার প্রতি তার থেকে আমরা কত পাবো? 230 ভোল্টেজ পাবো। আচ্ছা, এই যে চারটা লাইন দিল, সরি 3 তার। এই 3টা লাইন দিল, 3টা লাইন দিয়ে দিবে গ্রাহককে। যদি বড় গ্রাহক হয় তাহলে 3 ফেজ সাপ্লাই দিবে, আর যদি ছোট ছোট গ্রাহক হয় তাহলে সিঙ্গেল ফেজ সাপ্লাই দিবে। 3 ফেজ সাপ্লাই দেওয়া মানে 400 ভোল্টেজ, আর 3টা ফেজ তাকে দিয়ে দেওয়া। আর সিঙ্গেল ফেজ সাপ্লাই দেওয়া মানে একটা ফেজ এবং একটা কি নিউট্রাল দেওয়া, যেখানে আমরা পাই 230 ভোল্টেজ। সিঙ্গেল ফেজ মিন্স 230 আর 3 ফেজ মানে 400 ভোল্টেজ। দেখেন আমি বলে দিলাম। তারপর কি আপনার কোনো প্রশ্ন আছে? বলেন, শুনতে পাচ্ছি ভাই। বলে না তো, ওটা আমি জানলাম না। এনার্জি মিটার মানে কি করব? এই গ্রুপটা কনজিউমার আছে না, কনজিউমার তো আলাদা আলাদা জন্য দরকার হবে না। এটা কনজিউমার, এটা কনজিউমার আলাদা আলাদা। এখন যদি আপনি এনার্জি মিটার দেন, না ভুল না, এনার্জি মিটার দেন তাহলে বোঝাবে কি আমি একটা গ্রাহককে দিচ্ছি, সাপ্লাই দিচ্ছি। তো এনার্জি মিটার না দেওয়াটাই ভালো। কারণ আমরা তো একটা গ্রাহক না, অনেক গ্রাহককে দিই। দিয়ে ভুল হবে তা না, ঠিক আছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? কিন্তু ইম্পর্টেন্ট, যার জন্য আমি গত ক্লাসও নিচ্ছি, আজকে ক্লাসও নিচ্ছি, ঠিক আছে? ও মাঝখানে মিস্টেক গেছে না? কি মিস্টেক গেছে? ফিডার। এটা কত কেভি ফিডার? 11 কেভি ফিডার। এটা কত কেভি ফিডার? 33 কেভি ফিডার। ঠিক আছে? এটা 33 কেভি ফিডার। এখানে ফিডার লাগলাম না, প্রয়োজন অনুসারে লাগাবো, যেহেতু মাত্র একজনই আছে তাই এখানে আমরা দিলাম না। যদি বলতো যে 132 একটা ফিডার আছে তাহলে এখানে দিয়ে দেবো, ঠিক আছে? তবে এখানে না দেওয়া ভালো, যতক্ষণ না পর্যন্ত না বলবে। বললে দিব, তাছাড়া এটা দিব না। এই ফিডার আর এই ফিডার সরাসরি এই গ্রাহক আছে, বাট এই গ্রাহকটা খুবই রেয়ার কেস। আমাদের আমাদের শুধুমাত্র নারায়ণগঞ্জে বসুন্ধরা নেয়, আর কেউ নেয় না। সম্ভবত চট্টগ্রাম বিষয় আছে, সেখানে বসুন্ধরা 132 কেভি লাইন নিবে আর কি। এখন দিচ্ছে না, তো নিবে। আমাদের মধ্যে একটাই আছে, সেটা হচ্ছে নারায়ণগঞ্জে। আর কোথাও হাই মানে প্রাইমারি ট্রান্সমিশন লাইনে সাপ্লাই করা নাই, মানে গ্রাহক নাই। এটা আমাদের পূর্ণাঙ্গ ব্লক ডায়াগ্রাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকবার ভালো আসলে সম্ভবত বাংলা বইতে ভুল আছে, ঠিক আছে? কিরকম ভুল? 230 কেভি 132 কেভি করছে। তো 230 থাকলে 132 থাকার কোনো অপশন নাই। কেন না 230 প্রাইমারি ট্রান্সমিশন লাইন, 132 প্রাইমারি ট্রান্সমিশন লাইন, 400 ট্রান্সমিশন লাইন, তাই না? আমি যদি এখানে 230 করি, এখানে ট্রান্সফরমার দিতে 132 পারবে না। প্রাইমারি ট্রান্সমিশন লাইন দেখতে আমরা দুইটা দেখতে পারবো। তাহলে যেকোনো একটা 132 বা 230 বা 400 কেভি, যেকোনো একটা দিতে হবে। বাংলা বইতে কিন্তু দুইটা আছে, এখানে 230 দিছে, এখানে 132 দিছে। এজন্য একটু সাবধান, বুঝে শুনে সবাই সার্কিট ড্র করবে, ঠিক আছে? কারণ প্রশ্ন আছে এখানে নাই, ঠিক আছে? তাহলে আমাদের পাওয়ার সিস্টেমে পুরো পাওয়ার সিস্টেমে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম শেষ। এখন আমরা ইন্ডিভিজুয়াল পার্টে যাবো। ইন্ডিভিজুয়াল পার্ট মানে প্রথমে আমাদের যে পার্ট সেটা হচ্ছে আমরা নিব টিডি ক্লাস নিব, ঠিক আছে? আচ্ছা, টিডি প্রথম যে অধ্যায় সেটা কি? ট্রান্সমিশন লাইন প্যারামিটার। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ট্রান্সমিশন লাইন প্যারামিটার। ট্রান্সমিশন লাইন প্যারামিটার। ট্রান্সমিশন লাইন প্যারামিটার কয় প্রকার? 3 প্রকার: রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং কি ক্যাপাসিট্যান্স। রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং কি ক্যাপাসিট্যান্স। তো আমরা আজকে রেজিস্ট্যান্সটা নিয়ে আলোচনা করব, নেক্সট ক্লাসে ক্যাপাসিট্যান্স ইন্ডাকট্যান্স নিয়ে আলোচনা করব, তারপরে ক্যাপাসিট্যান্স। তো ট্রান্সমিশন লাইনের প্যারামিটার আজকে আলোচনার টপিক হচ্ছে রেজিস্ট্যান্স। তো কোনো কিছু আলোচনা করতে হলে সেটা কেন, কিভাবে কাজ করে, এগুলো আমাদের আগে জানতে হবে, না? তো সর্বপ্রথম আমরা দেখব রেজিস্ট্যান্স কি। রেজিস্ট্যান্স যেখানে দেখলাম যে ট্রান্সমিশন লাইনে যে রেজিস্ট্যান্সের ইফেক্ট, এই ইফেক্ট পরের কথা। আগে আসতে হবে রেজিস্ট্যান্স কাকে বলে বা রেজিস্ট্যান্স কি এই বিষয়ে জানতে। তো আমি লিখে দেব না, মুখে বলে দিলে হবে? লিখে দেব না, যদিও আমরা সবাই জানি, তো আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? রেজিস্ট্যান্স কাকে বলে এগুলো তো আমাদের কারোর অজানা, তো আমি লিখে দিচ্ছি। কোন একটি পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে, কোন একটি পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে পরিবাহী কর্তৃক যে বাধা পায়, পরিবাহী
কর্তৃকদের বাধা প্রাপ্ত হয় তাকে রেজিস্ট্যান্স বলে। একে আর দ্বারা প্রকাশ করা হয়, যার একক ওহম। কি লিখেছি? কোন একটি পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে পরিবাহী কর্তৃক যে বাধাপ্রাপ্ত হয় তাকে রেজিস্ট্যান্স বলে। একে আর দ্বারা প্রকাশ করা হয়, যার একক কি ওহম। যার একক কি ওহম। ঠিক আছে? তো রেজিস্ট্যান্সের যে সূত্র আছে I = ρ L / A, এটা আমরা প্রমাণ করব। ঠিক আছে? তারপর আমরা যাব রেজিস্ট্যান্সের নালিগুলি জেনে তারপর আমরা রেজিস্ট্যান্স নিয়ে যাব। ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে রেজিস্ট্যান্স সূত্রের প্রতিপাদন। রেজিস্ট্যান্স সূত্রের প্রতিপাদন দেখব। প্রতিপাদন অবশ্যই তাপমাত্রা স্থির থাকতে হবে। তাহলে কি লিখছে এখানে? রেজিস্ট্যান্স সূত্রের প্রতিপাদন অবশ্যই তাপমাত্রা স্থির থাকতে হবে। তার মানে এই সূত্র প্রতিপাদন করতে হলে আমাদের তাপমাত্রা কি রাখতে হবে? স্থির রাখতে হবে, তবে সূত্রের প্রতিপাদন পাওয়া যাবে। তো সূত্রের যে প্রথমটা আছে, প্রথম বার, সেটাকে বলি আমরা কি? প্রথম সূত্র। রেজিস্ট্যান্সের প্রথম সূত্রটা কি? যে কোনো পরিবাহীর রেজিস্ট্যান্স পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক যদি প্রস্থচ্ছেদ একই হয় বা স্থির থাকে। যদি প্রস্থচ্ছেদ একই হয়। ঠিক আছে? কি লিখেছি আমি এখানে? যে কোন পরিবাহীর রেজিস্ট্যান্স পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক যদি প্রস্থচ্ছেদ কি হয়? একই হয়। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি, জায়গা নেই না, আচ্ছা এখানে দেখি। অর্থাৎ পরিবাহীর রেজিস্ট্যান্স R সমানুপাতিক কি L। পরিবাহীর রেজিস্ট্যান্স R পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ R সমানুপাতিক কি L। R সমানুপাতিক কি L। তাহলে এবার দ্বিতীয় সূত্র আসতে পারি আমরা, খ নম্বরটা। দ্বিতীয় সূত্র, কোন পরিবাহীর রেজিস্ট্যান্স পরিবাহীর ক্ষেত্রফলের উল্টানুপাতিক। ঠিক আছে? পরিবাহীর ক্ষেত্রফলের উল্টানুপাতিক যদি দৈর্ঘ্য একই হয়। যদি দৈর্ঘ্য কি হয়? একই হয়, অর্থাৎ R সমানুপাতিক 1/A। এবার আসি গ নম্বরে, লাস্ট সূত্র, তৃতীয় সূত্র, যে কোন পরিবাহীর রেজিস্ট্যান্স উহার উপাদানের উপর নির্ভরশীল, অর্থাৎ পরিবাহী পদার্থের রেজিস্টিভিটির উপর। যাকে রো দ্বারা প্রকাশ করা হয়। যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? রো দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? আবার বলি যে রেজিস্ট্যান্স সূত্র প্রতিপাদন করতেছি, এই সূত্র প্রমাণ করার সময় অবশ্যই তাপমাত্রা স্থির থাকতে হবে। এই সূত্র প্রমাণ করার সময় আমাদের অবশ্যই তাপমাত্রা কি থাকতে হবে? স্থির থাকতে হবে। ঠিক আছে? তো প্রথম সূত্রটা হলো কোন পরিবাহীর রেজিস্ট্যান্স পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক যদি প্রস্থচ্ছেদ একই হয়। আচ্ছা, অর্থাৎ আর সমানুপাতিকের দ্বিতীয় যে সূত্র সেটা হচ্ছে যে কোন পরিবাহীর রেজিস্ট্যান্স পরিবাহীর ক্ষেত্রফলের উল্টানুপাতিক যদি দৈর্ঘ্য একই হয়। তারপরে তৃতীয় যে সূত্র, যে কোন পরিবাহীর রেজিস্ট্যান্স উহার উপাদানের উপর নির্ভরশীল, অর্থাৎ পরিবাহী পদার্থের রেজিস্টিভিটির উপর, মানে রো এর উপর নির্ভরশীল। ঠিক আছে? এই তিনটা সূত্র রেজিস্ট্যান্সের। এই যে তিনটা সূত্র রেজিস্ট্যান্সে লিখলাম, আমি মুছে দেওয়ার যেহেতু জায়গা নাই, এই তিনটা সূত্র নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, মুছে দেওয়ার আগে কারো কোনো প্রশ্ন আছে কিনা এটা আমি জানতে চাই। ঠিক আছে, তাহলে এবার আমরা তিনটা সূত্র যদি একত্রে করি, সূত্র তিনটিকে একত্রে করে পাই, আমি একদম ডিটেইলস লিখতেছি, পরীক্ষার খাতায় আমি যেভাবে লিখতেছি ঠিক সেভাবে লিখবেন। ঠিক আছে? সূত্র তিনটি একত্রে করে আমরা লিখতে পারি যে R সমানুপাতিক L/A। R সমানুপাতিক কি? L/A। এখন আমরা জানি যে সমানুপাতিক চিহ্ন তুলতে হলে একটা সমানুপাতিক ধ্রুবক লাগে। সমানুপাতিক চিহ্ন তুলতে হলে একটা সমানুপাতিক কি লাগবে? ধ্রুবক লাগবে, তাই না? তো এখানে ধ্রুবক হিসেবে কি ব্যবহার করতে পারি? ধ্রুবক হিসেবে তৃতীয় সূত্রটা ব্যবহার করতে পারি। সূত্র তিনটি একত্রে, এখনো তিনটে সূত্র একত্র হয় নাই, মাত্র দুইটা হয়েছে, একটা একত্র করব। তো সমানুপাতিক ধ্রুবক হিসেবে আমরা রেজিস্টিভিটি ব্যবহার করতে পারি। কেন? কারণ আমরা জানি রেজিস্টিভিটি অর্থাৎ রো এর মান 1.72 × 10⁻8 ওহম কি মিটার। তার জন্য কপারের জন্য মানটা কি ফিক্সড। তবে আসলে ফিক্সড না, তাপমাত্রা যদি পরিবর্তন হয় তবে রেজিস্টিভিটিটা কি হবে? পরিবর্তন হবে। কিন্তু আমরা তাপমাত্রা আগে বলেছি স্থির, যে সূত্রটা প্রমাণ করব সেখানে তাপমাত্রা কি থাকতে হবে? স্থির থাকতে হবে। তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে রোটাও স্থির। তাহলে আমরা রো যেহেতু স্থির মানে কনস্ট্যান্ট হলো, সুতরাং একে সমানুপাতিক ধ্রুবক হিসেবে লিখতেই পারি। অর্থাৎ আমরা এখন লিখতে পারি যে R = ρ L/A। এই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের সূত্রের প্রতিপাদন। এর আমাদের কি? রেজিস্ট্যান্সের সূত্রের প্রতিপাদন। হ্যাঁ ভাই বলেন, শুনতেছি। না, স্থির তাপমাত্রা বলতে যে কোনো কনস্ট্যান্ট তাপমাত্রা ধরবো, যেহেতু আমরা সবসময় কক্ষ তাপমাত্রা ধরি, অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস ধরি। অর্থাৎ এই যেখানে যেটা দেওয়া আছে না, এটা 25 ডিগ্রি। ঠিক আছে? এটা
এখন কোনো কিছু না বললে সেটা স্থির। প্রশ্ন দেখে যদি তাপমাত্রা চেঞ্জ না থাকে তখন বুঝে নিতে হবে সেটা স্থির। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত বলবে যেটা স্থির না ততক্ষণ পর্যন্ত স্থির। বুঝতে পেরেছেন? ম্যাথমেটিক্যালি কি আরো বুঝবো। যে ভাই প্রশ্ন করেছেন বুঝতে পেরেছেন? 9 ভাই আপনি 160 36 37 না? বল না। তাহলে আমাদের রেজিস্ট্যান্সের সূত্র চলে আসলো আই ইকুয়াল টু রো এল ভাগ কি? এটা যে কোনো পদার্থের রেজিস্ট্যান্স নির্ণয়ের কি সূত্র কিন্তু। এখন যদি তাপমাত্রা চেঞ্জ হয়, যদি কি হয় তাপমাত্রা চেঞ্জ হয়, তার আগে আমরা আসি যে এই যে প্রমাণটা করলাম, যদি কখনো প্রশ্ন আসে তাহলে লিখো কি হবে। দেখেন যদি কখনো বলে যে রেজিস্ট্যান্স সূত্রটা লিখো, রেজিস্ট্যান্স কি লিখো? সূত্রটা লিখো, ঠিক আছে? তো সেই হিসাবে বা যদি বলে প্রথমে আসি, যদি বলে রেজিস্ট্যান্স কাকে বলে? রেজিস্ট্যান্স কাকে বলে? এখানে যদি 2 মার্ক থাকে, এখানে যদি 2 মার্ক থাকে, 2 মার্ক থাকে, তো রেজিস্ট্যান্স কাকে বলে বলবো? কোন একটি পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে পরিবাহী কর্তৃক যে বাধাপ্রাপ্ত হয় তাকে রেজিস্ট্যান্স বলে। এটি আর দ্বারা প্রকাশ করা হয় যার একক কি? ওহম। ঠিক আছে, এতটুকু বলে থেমে যাবো। আর যদি আমাকে 4-5 মার্ক দিয়ে দেয় তখন ডিটেইলস লিখবো সময়ের উপর নির্ভর করে। তার উপর নির্ভর করে, সময়ের উপর নির্ভর করে। থিওরি কখনোই আমরা আগে লিখতে যাব না। পরীক্ষার হলে কখনো থিওরি আগে লিখতে যাব না। কেন? কারণ অনেক থিওরি আছে ডিটেইলস লেখা যায়, অনেক থিওরি আছে অল্পতেই লেখা যায়। তো যদি আমাদের সময় থাকে তাহলে থিওরিটা ডিটেইলস লিখবো, তাহলে মার্কটা কি আসবে? বেশি আসবে। তাহলে 4 মার্কের যদি শুধু সংজ্ঞাটা দেই তাহলে কিন্তু হবে, আমাকে ডিটেইলস দিতে হবে। কারণ 4 মার্কের যদি ডিটেইলস দিতে যায় এটা করতে করতে ওইদিকে 5 মার্কের দুটো ম্যাথ করা যাবে। তাহলে আমাদের উত্তম কোনটা? অবশ্যই যেটা সময় কম লাগবে সেটা আগে সলভ করা, তারপরে এই টাইপের সমাধান কি করা, সমস্যা সমাধান করা। যদি 4 মাস বল শুনতেছি, হ্যাঁ নাই বলো এই ডিটেইলস যতটুকু থাকে আমি তো জানি, দেখা আমি তো অন্য কেউ না, আমি তো জানি যতটুকু লিখেছি এতটুকু পরীক্ষার খাতায় লেখা যায়, সেই পরিমাণ জায়গা থাকে। আমি তো জানি সব কিছু জানি তো বলবো, তাই না? যতটুকু লিখেছিলাম ততটুকু লেখা যায়, এখান থেকে এই পর্যন্ত অবশ্যই সেই জায়গায় পরীক্ষা থাকে। ঠিক আছে, 2 মার্ক করলে আমাদের ডিটেইলস লিখলো 2 মার্ক, এই এক লাইন লিখলো 2 মার্ক। সুতরাং আমরা 2 মার্কের জন্য কেন ডিটেইলস লিখতে যাবো? 4-5 মার্ক, সম্ভবত 4 মার্ক হয়, আর কখন 5 মার্ক, কখন 8 মার্ক, মার্ক তো নেই করে। আচ্ছা, তো রেজিস্ট্যান্সের সূত্র পেলাম। এখন যদি তাপমাত্রা স্থির না থাকে তখন কিভাবে করব? যে RT = R0 * 1 + আলফা ডেল টি, 1 + আলফা ডেল টি। তো এখানে কি আমি একটু দেখাই দিচ্ছি, এটা একটা সূত্র, এটা তো প্রমাণ করলাম। আর এটা কি? তাপমাত্রার সাথে পরিবর্তিত রেজিস্ট্যান্সের সূত্র। তো এখানে হচ্ছে RT হলো শেষ তাপমাত্রার রেজিস্ট্যান্স, শেষ তাপমাত্রা কি? রোধ। রেজিস্ট্যান্স মানে বড় ওয়ার্ড, আমি বাংলা লিখে দিলাম। আচ্ছা, R0 মানে কি? R0 মানে প্রাথমিক তাপমাত্রা রোধ। যদি জানা থাকে আমরা কত ধরি? কিছু বইতে 20 ডিগ্রি ধরে, কিছু বইতে 25 ডিগ্রি ধরে, ঠিক আছে? তো 20 ডিগ্রি বেশি ধরা হয়। আচ্ছা, প্রাথমিক তাপমাত্রা কি? রোধ। আচ্ছা, তারপরে 1 * 1 ডেল্টি। ডেল্টি মানে তাপমাত্রার পার্থক্য, মানে প্রাথমিক তাপমাত্রা এবং শেষ তাপমাত্রা এদের মধ্যে যে পার্থক্য সেটা ডেল্টি। সাপোজ বলে দিলে প্রাথমিক তাপমাত্রা 20, শেষ তাপমাত্রা 60, তাহলে তাপমাত্রা পার্থক্য কত হলো? 40। সেটাই আর কি তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রা কি? পার্থক্য। আচ্ছা, এখন আলফাটা কি? আলফাটা হলো তাপমাত্রা গুণাঙ্ক, তাপমাত্রা গুণাঙ্ক, ঠিক আছে? আলফাটা কি? তাপমাত্রা গুণাঙ্ক। এখন তাপমাত্রা গুণাঙ্ক এর মানটাও ফিক্সড, ঠিক আছে? তো কিছু বইতে আছে হচ্ছে 1/273, 1/273 পার ডিগ্রি সেলসিয়াস, আবার কিছু বইতে আছে 1/232.5 পার ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? যে কোনো একটা ধরলেই হবে, 1/273 যা 1/232.5 কি তাই। সময় শেষ। মিট করে রাখি, ভিডিও মিট করে রাখি। আচ্ছা, যেটা আসুক সবাই সতর্ক। আচ্ছা, সবাই আসছে না? আচ্ছা, সবাই একটু দ্রুত জয়েন দেবো, ঠিক আছে? এই জয়েন করে আমরা লিখ করবো না। আচ্ছা, শেষ কথা কি বলতেছিলাম যে আলফা, এটার মান হচ্ছে, এটার নাম হচ্ছে আলফা, যাকে তাপমাত্রা গুণাঙ্ক বলা যায়। কি বলা হয়? তাপমাত্রা গুণাঙ্ক। আর এই তাপমাত্রা গুণাঙ্ক কিছু বইতে 1/273 বলা আছে, কিছু বইতে 1/232 না, সরি 234, ঠিক আছে? তো 1/273 পার ডিগ্রি সেলসিয়াস যা 1/234.5, 1/234.5 পার ডিগ্রি সেলসিয়াস কি একই কথা, কারণ 1/273 মানে 0.000 সামথিং, তো 1/234.5 মানে 0.000 সামথিং, ঠিক আছে? তো এর মান আমরা এটা নিলেও যে মান আসবে, এটা নিলেও কি সেই মান আসবে। না 34, প্রথমবার গিয়েছিলাম 32, 34.5 হবে। 1/234.5 না? আচ্ছা, তাহলে মানে তাপমাত্রা গুণাঙ্ক দ্বারা কি বোঝায় এটা তো বলা হলো না। আবার বলি, তাপমাত্রা চেঞ্জের সাথে রেজিস্ট্যান্স চেঞ্জের যে সূত্র সেটা হচ্ছে কি RT = R0 1 + আলফা ডেল টি। আর একটা কথা মনে রাখবো, এটা যদি 20 ডিগ্রি হয় তাহলে আলফাটাও 20 ডিগ্রি হবে। এটা যদি 20 ডিগ্রি হয় তবে আলফাটাও কি হবে? অবশ্যই 20 ডিগ্রি। এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এটাও 40 ডিগ্রি হতে হবে। এটা যদি 60 ডিগ্রি হয় এটাও 60 ডিগ্রি হতে হবে, ঠিক আছে? মনে রাখতে হবে, মানে এটা 20 ডিগ্রির জন্য যদি মান বের করি এটাও 20 ডিগ্রি রাখতে হবে, তবে কিন্তু সঠিক অ্যান্সার আসবে, আসবে না। আর ডেল্টি মানে কি? ডেল্টি মানে কি? এ এবং এর মধ্যে, এ এবং এর মধ্যে তাপমাত্রা যে পার্থক্য সেটাই বলা হয় ডেল্টি। আচ্ছা, R0 মানে প্রাথমিক তাপমাত্রা, RT মানে শেষ তাপমাত্রা, ডেল্টি মানে তাপমাত্রা পার্থক্য, আলফা মানে তাপমাত্রা গুণাঙ্ক। অর্থাৎ তাপমাত্রা গুণাঙ্ক বলতে বোঝায় যে প্রতি ডিগ্রি চেঞ্জের জন্য আমাদের কি পরিমাণ রেজিস্ট্যান্স চেঞ্জ হয় তাকে তাপমাত্রা গুণাঙ্ক বলা হয়। এখানে আরো একটা সূত্র আছে আমাদের রেজিস্ট্যান্স, এই ট্রান্সমিশন লাইন রেজিস্ট্যান্স ইফেক্টের মোট সূত্র হচ্ছে 3টা, ঠিক আছে? মোট সূত্র কয়টা? 3টা।
যদি এগুলো আমাদের তেমন এখানে কাজ লাগে না, আমি তবু এখানে দেখা দেবো এগুলো হচ্ছে ডিসি সাইডে। কোন সাইডে? ডিসি সাইডে। যেহেতু আমরা রেজিস্ট্যান্স করতেছি, সুতরাং রেজিস্ট্যান্সের একদম এ টু জেড বুঝে যাবো। এ টু জেড ভুল হবে না, ম্যাক্সিমামটা জানার চেষ্টা করবে এখান থেকে, ঠিক আছে? কিছু মিস্টেক হতেই পারে আমার কাছে, এটা আপনারা ধরে দিলে ভালো হবে। তো আরেকটা বিষয় আছে, দেখেন আরেকটা সূত্র আছে, সূত্র দেখতে এখানে ফলো করতে হবে। এটা একটা কি ট্রান্সমিশন লাইন বা সার্কিট, এটা কি ট্রান্সমিশন লাইন বা কি সার্কিট। তো এখানে এখানে লাইন লস, কারে ধরি লাইন লস। আরবিন ভাই শুনতে পাচ্ছেন আপনি? উনি নাই না? লিটন ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? লিটন ভাই কোনো নয়েজ করছে না, ঠিক আছে আপনি বলেন না, থাক। বিলাত ভাই, বিলাত ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপনার কথা ক্লিয়ার শোনা যায়। আপনি বলেন তো যে এই যে আমরা একটা সিঙ্গেল সার্কিট মানে সিঙ্গেল ফেজে লিখলাম এখানে, তাই না? এখানে যে সিঙ্গেল সার্কিটটা ডিজাইন করলাম, আমরা সিঙ্গেল ফেজ মানে পজিটিভ নাকি নেগেটিভ, থ্রি ফেজ না সিঙ্গেল ফেজ আছে। তো এখানে রেজিস্ট্যান্স কয় তার আছে, শুধু কি পজিটিভ নাকি শুধু নেগেটিভ নাকি উভয় তারই আছে রেজিস্ট্যান্স? হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আপনার ওখানে কোনো সমস্যা। যাই হোক আমি বলি যে এখানে এটা একটা তার, এটা একটা তার, তো কারেন্ট তো এদিক দিয়েও যাবে, আবার কি সরি কারেন্ট এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে চলে আসবে, কারণ কারেন্টের কাজই তাহলে পজিটিভ ঢুকে নেগেটিভ দিকে চলে আসা। তো কারেন্ট পজিটিভ লাইনেও থাকবে, কারেন্ট নেগেটিভ লাইনেও থাকবে। তার মানে তারা দেখছে কিন্তু রেজিস্ট্যান্স সংখ্যাটা যে কোনো একটি পরিবারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে পরিবাহী কর্তৃক যে বাধা পায় তাকে রেজিস্ট্যান্স বলে। তো এর মধ্যে দিয়ে কারেন্ট মানে কোনো তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে একটা বাধা আসবে, কারেন্ট গেলে কি বাধা আসবে, অর্থাৎ তারের কোনো তারের মধ্যে দিয়ে কারেন্ট বা বিদ্যুৎ গেলে সেখানে রেজিস্ট্যান্স কি রেজিস্ট্যান্স সৃষ্টি হবে। তো এখানে কারেন্ট যাচ্ছে তাহলে এখানে অবশ্যই রেজিস্ট্যান্স সৃষ্টি হবে। ধরি এটা R1, এদিক দিয়েও কারেন্ট যাবে তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স সৃষ্টি হবে। ধরি এটা কি R2, ধরি এটা কি R2। এখন যেহেতু এটা সিঙ্গেল সার্কিট তার মানে এর দৈর্ঘ্য যা এর দৈর্ঘ্য কি তাই, এর দৈর্ঘ্য যা এর দৈর্ঘ্য কি তাই, তাহলে দুইটা দৈর্ঘ্য এবং দুইটা সবকিছু দিছি আমরা, তাহলে দুইটা রেজিস্ট্যান্স কি সেম। অর্থাৎ আমরা বলতে পারি যে R1 প্লাস R1 ইকুয়াল টু কি R1 ইকুয়াল টু R2, R1 ইকুয়াল টু কি R2। আমরা সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স বলতে পারি আমরা কি যে R2 ইকুয়াল টু R1 যোগ R2 অথবা 2R1 অথবা 2R2, কথা কিন্তু একই, কথা কি একই কিন্তু। আচ্ছা তাহলে টোটাল রেজিস্ট্যান্স যদি বলতে আমাদের কি লাইন লস, এর জন্য একটা লাইন লস হবে I স্কয়ার R1, এর জন্য একটা লাইন লস হবে I স্কয়ার R2, তাহলে টোটাল লাইন লস কি, টোটাল লাইন লস হলো কি আমাদের যে I স্কয়ার R1 যোগ I স্কয়ার R2, অর্থাৎ আমি এখানে বলতে পারি 2I স্কয়ার R1 বা 2I স্কয়ার R2, 2I স্কয়ার R1 বা 2I স্কয়ার কি R2, যেকোনো একটা লিখলেই পারি, যেকোনো একটা লিখলেই পারি। অথবা আমি এভাবে লিখতে পারি যে I স্কয়ার RT, I স্কয়ার কি RT, অর্থাৎ সিঙ্গেল ফেজে লাইন লসের সূত্র হচ্ছে I স্কয়ার RT অথবা 2I স্কয়ার R। 2টা কেন, কারণ রেজিস্ট্যান্স দুইটা তাই 2, রেজিস্ট্যান্স কয়টা দুইটা তাই কি 2। এখন প্রশ্ন যদি কখনো বলে যে নিচে যে সার্কিট বা একটা ট্রান্সমিশন লাইন রেজিস্ট্যান্স 2 ওহম, এখন এই রেজিস্ট্যান্স 2 ওহম শুধু রেজিস্ট্যান্স 2 এতটুকু বলছে, আগে কিছু কোনো বলা নাই, অর্থাৎ প্রতি তার রেজিস্ট্যান্স নাকি মোট রেজিস্ট্যান্স এই ধরনের কথা বলা নাই। তাহলে তখন কি বুঝবো আমরা, তখন বলবো সেটা মোট রেজিস্ট্যান্স। যদি বলতে বলে তাহলে বলতে বলে দুই দ্বারা গুণ করে ডাবল আনতে হবে, আর যদি মোট বলে তাহলে মোট, আর যদি কোনো কিছু না বলে আমাদের অবশ্যই সেই রেজিস্ট্যান্সকে মোট রেজিস্ট্যান্স হিসেবে কাউন্ট করতে হবে, মোট রেজিস্ট্যান্স কি করতে হবে কাউন্ট করতে হবে, ঠিক আছে? এই সূত্রটা নিয়ে কারো কোনো সমস্যা আছে বা কোনো প্রশ্ন? আচ্ছা ট্রান্সমিশন লাইন ধীরে ধীরে কিন্তু ম্যাথমেটিক্যাল কষ্ট অনেক সময় সিঙ্গেল ফেজ দিবে, তখন কি করবেন, প্রথমে সিঙ্গেল ফেজ চালাইলে ট্রান্সমিশন লাইন থ্রি ফেজ একটা সূত্র কথা, ম্যাথমেটিক্যাল কষ্ট অনেক সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন লাইন ম্যাথ করতে দিবে, তখন তো আমাদের হিসাব করতে হবে। সেই জন্য আমরা এক মিনিট, আচ্ছা সেই জন্য আমরা সিঙ্গেল ফেজের হিসাব করলাম যে সিঙ্গেল ফেজের লাইন লস কি I স্কয়ার RT অথবা 2I স্কয়ার R। 2I স্কয়ার বলে কি যে যেখানে একটি তার রেজিস্ট্যান্স কাউন্ট করছি, আর I স্কয়ার বলে সেখানে কয়টা কাউন্ট করা হয়, দুইটা তার রেজিস্ট্যান্স আর ওটা কাউন্ট করা হয়। এখন দেখেন, এখন যদি আমরা বলি থ্রি ফেজ, এটা সিঙ্গেল ফেজ তাই না, ফর সিঙ্গেল ফেজ, ফর কি সিঙ্গেল ফেজ। এখন যদি বলি থ্রি ফেজের লাইন লস, থ্রি ফেজের লাইন লস, যেহেতু থ্রি ফেজের লাইন লস তাহলে 3I স্কয়ার R, এটা একটা রেজিস্ট্যান্স। কারণ থ্রি ফেজের বেলায় প্রশ্নে কোনো কিছু না বলে আমরা তিন ফেজ তিনটা ধরি, তিন ফেজ কয়টা ধরি তিনটা ধরি। এখন তিন ফেজ যদি তিনটা তাহলে রেজিস্ট্যান্স কয়টা, তিনটার জন্য তিনটা রেজিস্ট্যান্স, তাই এখানে কি 3R, তাই এখানে কি 3R আর I স্কয়ার আমি জানি লাইন লস, তাহলে এই 3 এবং R কেন, কারণ তার তিনটা তাই 3R, আর এখানে হচ্ছে সিঙ্গেল ফেজের তার কয়টা দুইটা, তাই এখানে 2R, যেহেতু থ্রি ফেজের তিনটা তাই 3R, যেহেতু সিঙ্গেল ফেজের দুইটা তাই 2R। তাহলে থ্রি ফেজ প্রশ্ন নিব আমি প্রশ্ন দিব ভাই, আমি শেষ করি, আমি তো আপনাদের প্রশ্ন করার সুযোগ দিই। সুতরাং আমি যখন কথা বলবো দয়া করে একটু আপনার কথা বলবেন, ঠিক আছে? তো সিঙ্গেল ফেজের জন্য কি 2I স্কয়ার R অথবা I স্কয়ার RT, কেন, কারণ সিঙ্গেল ফেজে ওয়াই ব্যবহার করা হয় দুইটা, তো লাইন লস দুইটা বের করতে হবে। থ্রি ফেজের বেলায় ওয়াই থাকে কয়টা তিনটা, ওয়াই থাকে কয়টা তিনটা, যেই কারণে আমরা লাইন লস লিখি 3I স্কয়ার R। এখন প্রশ্ন হচ্ছে থ্রি ফেজে দুই ধরনের হয়, একটা তিন ফেজ তিনটা আর একটা কি তিন ফেজ চারটা। তো প্রশ্ন কখনো তিন ফেজ চারটা দেয় না, ঠিক আছে? লাইন লস যদি কখনো তিন ফেজ চারটা দেয় না, চারটা বলতে একটা নিউট্রাল, ঠিক আছে? সবসময় ফেজ নিয়ে কাজ করে, নিউট্রাল দিয়ে দেয় না প্রশ্ন, এজন্য তিন ফেজ তিনটা নিয়ে আমরা এখানে সূত্রটা ক্রিয়েট করলাম। এবার বলেন যদি প্রশ্ন থাকে, এবার বল, চারটা থাকবেই না, এটা থাকা লাইনটা চারটা থাকবে না, এটা দেবেই না, ঠিক আছে? আচ্ছা এক ভাই প্রশ্ন করছে ভাই চারটা কেন থাকবে না বা চারটা কেন দিবে না। আচ্ছা আপনি যেটা বলছেন সেটা সঠিক, আমি একটু বলে দেখতে হবে করতে হয়ে যাবে। চারটা থাকবে না কারণ ট্রান্সমিশন লাইনে আমাদের নেটওয়ার্ক প্রয়োজন নাই, নেটওয়ার্ক প্রয়োজন নাই তখনই যখন আমরা সাপ্লাই দিব, সিঙ্গেল ফেজ করব, যখন কি করব সিঙ্গেল ফেজ করব। এখন ট্রান্সমিশন লাইনে সিঙ্গেল ফেজ কেন করব, মানে ট্রান্সমিশন লাইনে তো সাপ্লাই দিব না, আমরা সিঙ্গেল ফেজের প্রয়োজন পড়বে, এই কারণে আমাদের ট্রান্সমিশন লাইন নেটওয়ার্ক ব্যবহার করি না, অর্থাৎ তিন ফেজ সবসময় তিনটা করি। বাকি সবাই বুঝতে পেরেছে যে কেন ট্রান্সমিশন লাইনে তিন ফেজ তিনটা করবে? আচ্ছা ঠিক আছে, এক ভাই তো বলে দিতে পারি, আমি তো একটু রিপিট করলাম। দেখেন সূত্র নিয়ে আগে কোনো অসুবিধা আছে কিনা, যদি থেকে থাকে তাহলে বলতে পারি। হ্যাঁ
হ্যাঁ, আলফা মানে তাপমাত্রা গুণাঙ্ক, যেটা মান হচ্ছে 1/273 বা 1/234.5 ডিগ্রি সেলসিয়াস। এটা দ্বারা বোঝায় হচ্ছে তাপমাত্রা চেঞ্জের সাথে রেজিস্ট্যান্স চেঞ্জের সম্পর্ক, ঠিক আছে? তাপমাত্রা চেঞ্জের সাথে রেজিস্ট্যান্স চেঞ্জের সম্পর্ক বোঝায়, যাকে আমরা তাপমাত্রা গুণাঙ্ক বলি। মানে প্রতিটি তাপমাত্রা চেঞ্জের জন্য রেজিস্ট্যান্স চেঞ্জের যে হারটা, সেটাকে তাপমাত্রা গুণাঙ্ক বলে। ভাই বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা একটু চেষ্টা করবো, ঠিক আছে, যেখানে নেটওয়ার্ক খুব ভালো পাই সেখান থেকে ক্লাস করা, ঠিক আছে? তাহলে অনেকটা বেটার হবে। যে আমি যেরকম ক্লাস নিচ্ছি, শুধুমাত্র আপনাদের ক্লাসের জন্য আমি প্রায় ইংলিশ লাইনে আছি, আপনাদের ঠিক সেরকম করতে হবে। শুধু ক্লাস নেওয়ার জন্য একটা নিরবচ্ছিন্ন কি রাখতে হবে, লাইন রাখতে হবে, যাতে ক্লাসটা স্মুথ ভাবে করা যায়। লাইভ ক্লাস করা আর রেকর্ড ক্লাস করার মধ্যে অনেক পার্থক্য। লাইভ ক্লাসের জীবন্ত মনে হয়, কিন্তু যে সামনে ভাই আছে, ভাই বলতেছে, আমি শুনতেছি, এটা ভালো লাগে। আর যদি শুধু রেকর্ড ক্লাস করি তাহলে কিন্তু ভালো লাগে না। রেকর্ড ক্লাসটা বোনাস হিসেবে রাখতে হবে। এখন দেখতেছি আপনার কিন্তু ক্লাস সংখ্যা অনেকই কম, স্টুডেন্ট অনেক বেশি, কিন্তু ক্লাস সংখ্যা, ক্লাসে জয়েন দিচ্ছে স্টুডেন্ট অনেক কম। এটা কিন্তু মোটেও উচিত না। অফলাইনে আমি আপনাদের অফলাইন ক্লাসের সময় অনেক স্টুডেন্ট আছে এরকম, আমি যখন এই সাইড থেকে ক্লাস নেই, তখন এই সাইড স্টুডেন্ট বলে যে ভাই আপনি একটু ঘুরে ক্লাস নেন, জাস্ট আমি ফেস দেখে ক্লাস করবো। এই ফিল্ডে আপনাদের মধ্যে হয় না, ফেস দেখে ক্লাস করা, মানে লাইভে ক্লাস করা, রেকর্ডে ক্লাস করার মধ্যে এই মজা আপনারা পান না। এটা মজা আনতে হবে, ঠিক আছে? মজা তখনই আসবে যখন ক্লাসটা ভালো লাগবে, ক্লাসের প্রতি আগ্রহ বাড়বে, বা ক্লাসটা জরুরি এই বিষয়টা যখন মাথায় আসবে, তখন মজা লাগবে। অর্থাৎ এই সংখ্যা থেকে যদি আমি ব্যাখ্যা করতে চাই, তাহলে আপনাদের ক্লাস আছে, এরা ছাড়া বাকিদের কিন্তু ক্লাস জরুরি না। হয়তো এর মধ্যে এক্সেপশনাল কিছু আছে, যাদের চাকরি আছে বা বিভিন্ন কাজে ব্যস্ত আছেন, এইগুলো বাদে কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা ক্লাস করছে না। এটা কিন্তু বিষয়টা খারাপ দিক, পরে বুঝতে পারবেন। আচ্ছা, যাক, অনেক কথা চলে আসলো। যাক ভাই, প্রশ্ন ছিল ভাই আলফাটা কি? আমি আবার বলি, আলফাটা হচ্ছে তাপমাত্রা গুণাঙ্ক। আলফাটা কি? তাপমাত্রা গুণাঙ্ক, যার মান 1/273 বা 1/234.5। আবার এই তাপমাত্রা গুণাঙ্ক দ্বারা কি বোঝায়? তাপমাত্রা গুণাঙ্ক দ্বারা বোঝায় যে প্রতি ডিগ্রি তাপমাত্রার জন্য রেজিস্ট্যান্স চেঞ্জের একটা হার বোঝায়। এবং কারণ কথা আছে, শর্টকাট কথা এটাই যে প্রতি ডিগ্রি তাপমাত্রা চেঞ্জের জন্য রেজিস্ট্যান্স চেঞ্জের হারকে কি বলে? আমরা তাপমাত্রা গুণাঙ্ক বলি। আচ্ছা, যে ভাই প্রশ্ন করেছিলেন বুঝতে পেরেছেন? মনে এখন লাগে না, নেটওয়ার্ক সমস্যা। যাও, আপনারা তাহলে এখন পাই না, একটু এটা দেখে নেবে। আরেকবার বলে সুবিধা হতো না, তাহলে মুছে দেই, একটু ঘিসি হয়ে গেছে। ইয়ার হয় না? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি মুছে দিচ্ছি, আরেকবার বলি, অসুবিধা নেই। আপনার তো প্রশ্ন করেন, চুপ থাকেন। অফলাইন করবেন যদি একবার 3 বা 4 বার বলছি, এমন আছে, এক ক্লাস ডাবল হয়েছে। আচ্ছা, তো এখন ভালো করে বুঝেন, দেখেন এটা কি সিঙ্গেল ফেজ? তো সিঙ্গেল ফেজ তার কয়টা? অবশ্যই দুটো লাগবে। কেন? কারণ শুধু কারেন্ট গেলেই হবে হবে না, কারেন্ট গেলেই হবে, কারেন্ট কি ব্যাক আসতে হবে। তার মানে যাওয়ার জন্য একটা তার, আসার জন্য আরেকটা তার। তো যাওয়ার জন্য যে তার, সেটাকে আমরা বলি পজিটিভ মেইন, আর আসার জন্য যে তার, সেটাকে বলি আমরা নেগেটিভ মেইন। তো পজিটিভ মেইনও কারেন্ট থাকে, নেগেটিভ মেইনও কি থাকে? কারেন্ট থাকে। এখন যদি উভয় তারে কারেন্ট থাকে, তাহলে উভয় তারের রেজিস্ট্যান্স পাবো। উভয় তারে যদি কারেন্ট থাকে তাহলে কি পাবো? উভয় তারে আমরা কি পাবো? রেজিস্ট্যান্স পাবো। যেহেতু উভয় তারের রেজিস্ট্যান্স, উভয় তার একই টাইপ, অর্থাৎ দৈর্ঘ্য এক প্রস্থ এক, দৈর্ঘ্য এক প্রস্থ এক, তাহলে উভয় তারের রেজিস্ট্যান্স কি সেম। তো এটাকে দিলাম, এটাকে কি দিলাম? আমরা দিলাম। এখন এই তারের লস বা লাইন লসের সূত্র আগে আমরা পড়েছি, তাই না? বা পাওয়ার লসের সূত্র কি জানি? আই স্কয়ার। তাহলে এই তারের জন্য সূত্র কি হবে? আই স্কয়ার। এই তারের জন্য সূত্র কি হবে? আই স্কয়ার। একই কারেন্ট, তাই না? সিরিজ সার্কিট না? এদিকে যে কারেন্ট আসছে সেই কারেন্ট এদিকে আসছে। সুতরাং এখানে যদি আই স্কয়ার হয়, মানে সাপোজ এখানে যদি কারেন্ট 2 হয়, এখানেও কারেন্ট হবে 2 হবে, তাই না? তার মানে এখানে আই স্কয়ার, এখানেও কি আই স্কয়ার। তাহলে আমাদের এই টোটাল যে লাইন, লাইন লসের সূত্রটা কি আসলো? টোটাল লাইন লসের সূত্র কি আসলো? যে আই স্কয়ার আর যোগ আই স্কয়ার, অর্থাৎ 2 আই স্কয়ার আর। আর যদি আমরা এইটার রেজিস্ট্যান্স একত্রে বলি, তখন বলতে পারবো কি যে আই স্কয়ার আর টি। এই আর টি মানে 2 আর। আর টির মধ্যে কি আছে? 2 আছে। যে আর টি মানে কি? 2 আর। যে ভাই প্রশ্ন করেছিলেন, উনি কি বুঝতে পেরেছেন? ও আচ্ছা, এবার প্রশ্নে আসি। যে ভাই আমরা বুঝবো কিভাবে যে প্রশ্ন কিভাবে আছে? এটা আমি অলরেডি বলেছি, আবার বলতেছি। যদি প্রশ্নে কোনো কিছু না বলে, যদি বলে সিঙ্গেল ফেজের রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম, যদি এরকম বলে যে সিঙ্গেল ফেজের রেজিস্ট্যান্স 2 ওহম, তখন সেটা আরটি হবে। সেটা কত হবে? আরটি হবে। সেটা কি হবে? আরটি হবে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি বলে যে একটি সিঙ্গেল ফেজের লাইন লস, একটি সিঙ্গেল ফেজের প্রতি কন্ডাক্টর রেজিস্ট্যান্স কত? 1 ওহম। তখন কি হবে? শুধু আর হবে। শুধু আর কত? 1। তার মানে প্রতি তারের বা প্রতি কন্ডাক্টর বলে সেটা আর হবে, আর মোট বলে সেটা কি হবে? আরটি হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম। আর কোনো প্রশ্ন করতে পারবেন আপনারা, কিন্তু সবাইকে বলছি প্রশ্ন করবেন, উল্টা পাল্টা হোক বা সোজা হোক, ঠিক আছে? মানে ভুলভাল হোক বা সঠিক, প্রশ্ন সব করবেন। ভুলভাল ধরে দিলে প্রশ্নটা ভুলভাল, সেটা আপনারা ইউজ করবেন, আর সঠিক হলে আমি অবশ্যই উত্তর দেবো। প্রশ্ন মনে আসতে হবে। আবিষ্কারের মেন সংজ্ঞায় কিন্তু প্রশ্ন, আবিষ্কারের মেন মন্ত্রই কিন্তু প্রশ্ন করা, ঠিক আছে? যার মাথায় যত বেশি প্রশ্ন আসবে, সে তত বেশি কিন্তু আবিষ্কার করতে পারবে। আমার মাথায় যদি প্রশ্ন না আসে, তাহলে বুঝবো না কি, ঠিক আছে? তাহলে ভালো বোঝার পূর্ব শর্ত হচ্ছে প্রশ্ন করা। এই জন্য সবাই প্রশ্ন করবো, ঠিক আছে? বিজ্ঞানের এমনি বিজ্ঞান হয় না, তাদের মাথায় প্রচুর প্রশ্ন আসতো, হয়তো ভুলভাল অথবা সঠিক। এই জন্য কথা কিন্তু বলা যায় যে আবিষ্কারের মূল মন্ত্র হচ্ছে কি? প্রশ্ন। তাহলে মুছে দিলাম। হ্যাঁ, বলে হ্যাঁ, ধরেন ট্রান্সমিশন লাইনের অসুবিধা নেই। ট্রান্সমিশন লাইন ধরেন বা যে কোনো সার্কিট ধরেন, যাই ধরেন না কেন, সবার জন্য তো একই, নাকি আপনি কোনো কিছুর জন্য কিছু ভাবতেছেন? ট্রান্সমিশন লাইন নির্ভর থাকে না, প্রশ্নে অনেক সময় সিঙ্গেল ফেজ লাইন দিয়ে ট্রান্সমিশন করতে বলবে। অনেক কিছু প্র্যাকটিক্যাল সাথে ম্যাথমেটিক্যাল মিলবে না, ঠিক আছে? এজন্য আমাদের ম্যাথমেটিক্যাল চিন্তা করতে হবে, প্র্যাকটিক্যাল চিন্তা করতে হবে। প্রশ্নই আছে যে সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন লাইন, তখন আমাদের হিসাব করতে হবে না, তখন ধরতে হবে এটা পজিটিভ মেইন, এটা কি নেগেটিভ মেইন, ধরতে হবে না? নাই? আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? আমি একটা না করে দেই, হবে সময় লাগবে, অসুবিধা নেই, একটা না করা হবে। আমি কিন্তু হ্যাঁ বলবো, নাই নাই বলো, আবার বলো কোনটা? আপেক্ষিক রোধ না আপেক্ষিক রোধ, ঠিক আছে, ঠিক আছে, দাও তাহলে এগুলো মুছে দিই। হ্যাঁ, আপেক্ষিক রোধ আরো পাবো, তবু দেখো আপেক্ষিক রোধ বা রেজিস্ট্যান্স, ঠিক আছে? একে দেওয়া হচ্ছে এর মান কনস্ট্যান্ট 1.72 গুণন 10 ইনভার্স 8, কার জন্য? কপারের জন্য, ওহম মিটার। আর যদি অ্যালুমিনিয়াম হয়, যত সম্ভবত মনে, তবে সম্ভবত হবে 2.8 গুণন 10 ইনভার্স 8 ওহম কি মিটার, কার জন্য? এটা অ্যালুমিনিয়াম। আর কপারের জন্য কত? কপারের জন্য 1.72, ঠিক আছে? 1.72। এটা হচ্ছে কি আপেক্ষিক রোধ, মানে পরিবাহী যে জিনিস, বলেন শুনতেছেন? 1.72
আচ্ছা বলি আর কোনো প্রশ্ন আছে? ফোনটা পেয়ে তো আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারি। তাহলে ঠিক আছে 1.72 না 1.7 না 1.72 এটা 2.80 দেখলাম আমরা এটাই এটা বলতে পারি। আচ্ছা ঠিক আছে মুছে দিলাম। আমরা একটা ম্যাথ করবো, একটা করতেই হবে, নাহলে বাড়ি কাছে দিয়ে যাবে না, ক্লাস আবার শেষ রবিবারে। তো আমরা একটু সামাই দিই যে কি সূত্র পেলাম। সূত্র পেলাম 1 r equal to rho l ভাগ a। সূত্র পেলাম 2 r equal to r0 1 প্লাস আলফা 0 বলি সুবিধা হবে, আলফা 0 ডেল টি। সূত্র পেলাম 3 কি লাইন লস। লাইন লস ইকুয়াল টু কি 2 i স্কয়ার r অথবা 3 i স্কয়ার r। 2 i স্কয়ার r যেটা সেটা কি সিঙ্গেল ফেজ, আর 3 i স্কয়ার r যেটা সেটা কি থ্রি ফেজ। এটা আমাদের কি সামারি আজকে ক্লাসে আমরা এতটুকুই করেছি আজকে। এই প্রমাণটি করছি। কার কোনো সমস্যা আছে এখানে? কোনো প্রশ্ন নাকি করাবো আজকে? আচ্ছা হ্যাঁ একটা পড়ে না তাহলে পারবেন না, তুই কঠিন না। আপনার শীটটা একটু বের করে নেবেন, ঠিক আছে? শীট সামনে না থাকলে ক্লাস করা একটু কষ্ট হয়ে যাবে। আমি কিন্তু প্রশ্ন এখানে উঠাবো না, শীট সবাই বের করে সামনে রাখতে হবে। প্রশ্ন এখানে উঠে দিলে 5 মিনিট শেষ। আচ্ছা এক নম্বর আপনাদের ওখানে যেটা দিয়েছে, এক নম্বর কি বলছে যে 0.77 বর্গ সেন্টিমিটার, তার মানে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 0.775 বর্গ সেন্টিমিটার। 0.75 বর্গ সেন্টিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট তামার পরিবাহীর মাধ্যমে এক ফেজ ট্রান্সমিশন লাইন। প্রথম প্রশ্ন কি বলেছে? এক ফেজ ট্রান্সমিশন লাইন। প্রশ্ন বলেছে আপনাদের কিছু করার নাই, তো সলিউশন অবশ্যই করতে হবে। আমরা জানি থিওরিটিক্যালি যে ট্রান্সমিশন লাইন সবসময় কি ফেজ হয়, প্রশ্ন যদি এক ফেজ বলেছে তো এক ফেজ করতে হবে, কিছু করার নাই। আচ্ছা যারা একক পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর কত একক, অর্থাৎ কস্টের একক কত 1। একক পাওয়ার ফ্যাক্টরে সর্বোচ্চ কত দূরত্বে 200 কিলোওয়াট পাওয়ার সরবরাহ করা যেতে পারে? 3.3। আমি একটু ডিজাইনটা করে নেই সার্কিটটা। এটা ট্রান্সমিশন লাইন, এই রেজিস্টার এই রেজিস্টার দুইটা রেজিস্টার একসাথে কাউন্ট করলাম, এই যে আরটি। এটা হচ্ছে আমাদের কি লোড বা রিসিভিং পয়েন্ট, এটাই নোট করে রাখি রিসিভিং টার্মিনাল। এটা আমাদের কি রিসিভিং টার্মিনাল, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের সেন্ডিং টার্মিনাল, সেন্ডিং টার্মিনাল, ঠিক আছে? আচ্ছা প্রশ্ন যেটা বলছে সর্বোচ্চ কত দূরত্বে এত পাওয়ার কি দেওয়া যাবে, এত পাওয়ার পাওয়ার সরবরাহ করা যাবে। এবার পাওয়ার সরবরাহ বলতে পাওয়ারটা সরবরাহ করে রিসিভিং প্রান্ত থেকে, পাওয়ারটা সরবরাহ কোথায় করা হয়? রিসিভিং প্রান্ত থেকে, ঠিক আছে? ট্রান্সমিশন বা পাওয়ার সরবরাহ করে রিসিভিং প্রান্ত থেকে। এইজন্য যদি কখনো বলে রিসিভিং প্রান্তে পাওয়ার বা পাওয়ার সরবরাহ বা পাওয়ার সাপ্লাই, তখন বুঝতে হবে কিন্তু এইটা, ঠিক আছে? ভুল করা যাবে না। রিসিভিং টার্মিনাল আমাদের ভোল্টেজ দেওয়া হচ্ছে 33000 সরি 3300 এবং পাওয়ার দেওয়া আছে রিসিভিং সাইডে 200 কিলোওয়াট। বলছে কত দূরত্বে, মানে এল ইকুয়াল টু ওয়াট, যার দক্ষতা দেওয়া হচ্ছে আমাদের 90% অর্থাৎ 0.9। আপেক্ষিক কি রোধ দেওয়া আছে 1.725 মাইক্রো ওহম পার মাইক্রো ওহম কি সেন্টিমিটার। এইগুলো প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন আমি আবার করি। বলছে 0.775 বর্গ সেন্টিমিটারের প্রস্থচ্ছেদ বিশিষ্ট তামার পরিবাহীর এক ফেজ ট্রান্সমিশন লাইনের একক পাওয়ার ফ্যাক্টর, কত পাওয়ার ফ্যাক্টর? একক পাওয়ার ফ্যাক্টরে 3300 ভোল্টেজে 33 সর্বোচ্চ 33 ভোল্টেজে কত দূরত্বে 200 কিলোওয়াট পাওয়ার সরবরাহ করা যাবে, কত দূরত্বে? দ্যাট মিন্স আই এল ইকুয়াল টু ওয়াট বাই করতে বলেছে। উক্ত ট্রান্সমিশন লাইনের দক্ষতা 90% এবং তার আপেক্ষিক রোধ হচ্ছে 1.725 ওহম মিটার সেন্টিমিটার, ঠিক আছে? সরি ওহম সেন্টিমিটার, এটা দেওয়া আছে। তাহলে এখন আমাদের কি করতে হবে? এল বাই করতে হবে। এল বাই করার আগে আমাদের কিছু কাজ আছে, কিরকম? যে এটাকে আমরা ওহম কিসে নিব আর সেন্টিমিটার কত দরকার নেই, রাজবাম করব। তো এল বিশিষ্ট সূত্র কয়টা জানি আমরা? প্রথমে আমরা দেখব যে ডাটা দেওয়া আছে, সেই ডাটা থেকে কিভাবে আগে এই প্রসিডিউরটা কিন্তু আমাদের জানতে হবে। বাই করতে বলছে কি এল, তো এল বিশিষ্ট সূত্র কয়টা জানি? জাস্ট একটা জানি। কি জানি বলেন? যে এল ইকুয়াল টু আর ইকুয়াল টু রো এল ভাগ এ। সর্বপ্রথম কোনো ম্যাথ করার আগে সর্বপ্রথম কাজ হচ্ছে ডাটা নির্ণয় করা। কোনো ম্যাথ করার আগে, কোনো অঙ্ক করার আগে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে ডাটা বসানো। তারপর দ্বিতীয় কাজ হচ্ছে কি বের করতে বলছে। দ্বিতীয় কাজ হচ্ছে উক্ত আননোন ভেরিয়েবলের জন্য সূত্র কি। তো এই আননোন ভেরিয়েবলের সূত্র কয়টা জানি? একটা জানি আর ইকুয়াল টু রো এল ভাগ এ। এটা হচ্ছে প্রথমে তিনটা। প্রথমে দেওয়া আছে গিভেন ডাটা বের করা, তারপরে কি বাই করতে বলছে সেটা জানা, তারপরে উক্ত কি বাই করতে বলছে সেটার জন্য সূত্র কি সেটা বের করা। এই আমাদের সেটা বের করা শেষ। অর্থাৎ আমাদের এবার এখান থেকে সলভ করলে আমরা শেষ, ঠিক আছে? কোনো ম্যাথ করতে হলে এইভাবে ধাপে ধাপে আগাতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু কোন সূত্র লাগবে এটা নিয়ে কনফিউশন করবেন না পরীক্ষা হলে। তো এবার দেখি প্রশ্ন কি আছে। যেহেতু আমাদের এই সূত্র ম্যাথ করতে হবে, এই সূত্র আছে কি? এই সূত্র এ আছে, এই সূত্রের এ তো আছে, আবার এই সূত্র কি আছে? রো আছে, সূত্রের রো আছে। তাহলে এখন কোনো ভাবে যদি আরটা বাই করতে হয় তাহলে এ বের হয়ে যাবে। কেন? কারণ আমরা জানি যে একটি ইকুয়েশনের জন্য একটি ভেরিয়েবল আননোন হতে হবে, আদারওয়াইজ সেই ইকুয়েশন সমাধান করা যাবে না। যদি কোনো একটা ইকুয়েশনে দুইটি যদি আননোন ভেরিয়েবল থাকে তাহলে সেই ইকুয়েশন সমাধান করা যায় না, তার জন্য আরেকটা ইকুয়েশন লাগে, ঠিক আছে? এজন্য একটি ভেরিয়েবলের জন্য ইকুয়েশন কয়টা? একটি ভেরিয়েবলের জন্য এক ইকুয়েশন যথেষ্ট। তাহলে এক ইকুয়েশন দুটো ভেরিয়েবল কিন্তু সেটা সমাধান করা যাবে না। তাহলে আমাদের উদ্দেশ্য কি? আরটা বের করা। আর বিশিষ্ট সূত্র আমরা জানি, আর বিশিষ্ট সূত্র জানি একটা তো আছে, মোট তিনটা। একটা দিয়ে দিছে, একটা হচ্ছে আর ইকুয়াল টু r0 1 প্লাস আলফা ডেল টি। এখানে তো তাপমাত্রা নিয়ে কোনো কথা বলি নাই, তাহলে 1 প্লাস আলফা ডেল কি হবে? তো এটা কি আছে? লাইন লস। আর কি আছে? লাইন লস। তাহলে এখানে লাইন লসের সূত্র দিয়ে আমাদের আর বের করতে হবে। তো লাইন লসের সূত্র মানে কি দেখো তো? মনে আছে কিনা যে লাইন লস মানে কি? যেহেতু থ্রি ফেজ তাই না, তাহলে একটু y স্কয়ার। এই যেখানে যে আর আছে, আরটা কিন্তু টোটাল না, ঠিক আছে? আরটা হচ্ছে প্রতিকার, আরটা সবসময় কি প্রতিকার। যদি প্রতিকার আর দিবে করতে 2 স্কয়ার, যদি টোটাল আর দিবে করতে তাহলে শুধু স্কয়ার দিলে হতো। তাহলে 2 স্কয়ার দিয়ে কি বের করতে হবে? আর বের করতে পারবো। এখন 2 স্কয়ার আর দিয়ে বের করতে চাই তাহলে কি লাগবে? কারেন্ট লাগবে, কি লাগবে? লাইন লস লাগবে। তাহলে এখন আমাদের উদ্দেশ্য কি? কারেন্ট বের করা এবং লাইন লস বের করা। এবার চলে আসি কারেন্ট পি ইকুয়াল টু কি জানি? যেহেতু সিঙ্গেল ফেজ তাহলে জানি ভি আই কস থিটা। সিঙ্গেল ফেজের জন্য ভি আই কস থিটা। লাইন ইকুয়াল লিখতে পারবো কি? যে পি ভাগ ভি কস থিটা। আই ইকুয়াল টু পি এর ভ্যালু কত? 200 কিলোওয়াট ডিভাইড বাই ভি কত? 3300 ইনটু কস থিটা কত? 1। তাহলে আমাদের আই পরিমাণটা কত আসলো? 60.6।
60.6 এগুলো আই পরিমাণ আসলো। এবার লাইন লস। লাইন লস মানে কি, যে সেন্ডিং পয়েন্ট থেকে যে পাওয়ারটা দিছি সেই পাওয়ার থেকে কতটুকু কমে রিসিভ পাওয়া গেছে। সেন্ডিং পয়েন্ট থেকে যে পাওয়ারটা দিছি সেন্ডিং পয়েন্ট থেকে সেই সেন্ডিং পয়েন্ট থেকে কতটুকু কমে রিসিভিং পয়েন্ট গেছে সেটাই হলো কি, যে পাওয়ারটা কমছে সেই কমাকৃত পাওয়ারটা হলো লাইন লস। তো আমরা জানি দেখেন ইফিসিয়েন্সি আছে, ইফিসিয়েন্সি থেকে কি বের করতে পারবো, আউটপুট তো দেওয়া আছে, ইনপুট বের করতে পারবো না। আমরা ইনপুট কি জানি, যে ইফিসিয়েন্সি ইকুয়াল টু পি আউটপুট বাই কি পি ইনপুট। ইফিসিয়েন্সি ইকুয়াল টু পি আউটপুট বাই কি ইনপুট। তাহলে আমরা লিখতে পারি যে পি ইনপুট মানে পি আউটপুট বাই কি ইফিসিয়েন্সি। তাহলে লিখি পি ইনপুট, পি আউটপুটের পরিমাণ কত, 200 কিলোওয়াট। আচ্ছা, এবার এফিসিয়েন্সি মানে 0.9। তাহলে পি ইনপুট এর মান আসলে হচ্ছে আমাদের 522 না, এর মান এটা আসলে। তাহলে এখন ইনপুট পেয়েছি, আউটপুট পেয়েছি, লাইন লস না। এইটা থেকে এটা বাদ দিলে এটা হবে লসটা পাবো। তাহলে লাইন লস পি ইনপুট মাইনাস কি পি আউটপুট দিয়ে কত আসবে, সরি ওখানে ভুল গেছে, 22.22 এইটা হবে কিলোওয়াট। ঠিক আছে, 222.222 কিলোওয়াট। তাহলে এখন ইনপুট এবং আউটপুট যদি ইনপুট মানে কত, 222 কিলোওয়াট মাইনাস আউটপুট, আউটপুট মানে 200 কিলোওয়াট। তাহলে কত আসবে, 222, হ্যাঁ 222 বা 22 এত ওয়াট। ঠিক আছে, 5। আচ্ছা, এবার আমাদের কি এত ওয়াট চলে আসলো। ঠিক আছে, তো এখন লাইন লস যেহেতু পেয়ে গেছি, এখন আমরা আরো পেয়ে যাবো। আমরা জানি লাইন লস, আমি ক্যালকুলেশন করতেছি আগে থেকে সব করে আছে, আই স্কয়ার আর লাইন লস কত, 222 2 ইনটু 60.6 স্কয়ার ইনটু কি আর, তাই না। তাহলে আর এর ভ্যালু আমাদের বাইরে আর এর ভ্যালু কত হবে, আর এর ভ্যালু হচ্ছে 3.02 ওহম। এবার আমরা আর ইকুয়াল টু এর ভাগ এর হয়ে যাচ্ছে, আর ইকুয়াল টু রো এল ভাগ এ। আর এর ভ্যালু কত, 3.02 ইকুয়াল টু রো এর ভ্যালু কত, 1.725। এখানে কি আছে, মাইক্রো, কি আছে মাইক্রো। এই মাইক্রোর জন্য কত দিতে হবে, 10^6 ইনটু এল ডিভাইড বাই এর ভ্যালু কত আছে 0.775। দেখেন যে এই মাইক্রোটা চেঞ্জ করে লিখে দেবো 1.725 গুণ 10^6 ওহম সেন্টিমিটার। তো রোটা সেন্টিমিটার, এটা সেন্টিমিটার, উপরটা সেন্টিমিটার, এটা সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্যটা কি আসবে, দৈর্ঘ্যটা অবশ্যই সেন্টিমিটার আসবে। দৈর্ঘ্য কি আসবে, অবশ্যই সেন্টিমিটার আসবে না। এটা সেন্টিমিটার, এটা সেন্টিমিটার, সেন্টিমিটার অবশ্যই দৈর্ঘ্যটা আসবে। আর যদি এটা মিটার, এটা মিটার রাখতাম তাহলে দৈর্ঘ্য কি আসতো, মিটার আসতো অবশ্যই। তাহলে দৈর্ঘ্য যদি সেন্টিমিটার আসবে, কত আসবে এখানে, 13.568 সেন্টিমিটার, অথবা 13.568.11 মিটার, অথবা 13.568 কিলোমিটার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। যে কোনো একটা অ্যান্সার দিলে হয়ে যাবে। দেখেন এখানে কারণ অসুবিধা আছে কিনা। একজন বলি এবার, বুঝি নাই। আমি তো গ্রুপে আপনাদের আমার শীট সেই এক সপ্তাহ আগে আপনাদের দিয়ে দিয়েছিলাম। গত ক্লাসে বলছি শীটটা বের করে নিতে, আজকে কিন্তু বলছি বের করে দিতে। শীটটা কিন্তু অনেক আগে আমি দিয়েছি, শীটটা আমার পার্সোনাল শীট থেকে, অফলাইন অনলাইন সব জায়গায় আমার শীট থেকে হয়। ঠিক আছে, যেটা দিয়েছি আপনাদের কিন্তু অলরেডি আমি দিয়েছি, আগে দিয়েছি, অনেক আগে দিয়েছি। ফার্স্ট ক্লাস যেদিন হতে চেয়েছিল সেই দিন শীট দিয়ে দিয়েছি। যেহেতু আপনাদের সাথে আপাতত টিডিএসটা শুধু দিয়েছি, সম্পূর্ণ পার্সেন্ট চলতে নেই, পার্সেন্ট সম্পূর্ণ পার্সেন্ট শীট আসতে হবে। হ্যাঁ, আর কি জানো কি বলতে লাগছিলেন বলেন ভাই। 1 থেকে 7 মানে এমন নাম লেখা আছে দেখবেন শীটের। হ্যাঁ বলেন, প্রশ্ন দ্রুত করেন, অনেক সময় হয়ে গেছে। কেন ওই যে এখান থেকে সব ফাংশন দিলে তো এই কাজ 10 মিনিট চলে যাবে। আচ্ছা, সেন্টিমিটারকে যদি 100 দ্বারা ভাগ দেন তাহলে মিটার চলে আসবে, এটাকে 100 দ্বারা ভাগ দিলে কিন্তু এটা চলে আসবে, আবার মিটারকে 1000 দ্বারা ভাগ দিলে আবার এটা চলে আসবে। শেষ। এটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে, ম্যাটার নিয়ে, এই ম্যাটার নিয়ে আর কোনো প্রশ্ন আছে। আচ্ছা, তাহলে আমি আপনাদের বাড়ির কাজ দিয়ে দিই। ঠিক আছে, নতুন শিখতে দেই। আপনাদের বাড়ির কাজটা হচ্ছে 1 নম্বর করবেন। আচ্ছা 1 2 3 বাড়ির কাজ আমি সলিউশন কপি দেব না, ওখানে যেটা দিছি ওখানে কোনো সলিউশন না, আমি সলিউশন কপি হিসেবে আরেকটা দিব না, ওখানে সবগুলো সলিউশন আছে, ওখান থেকে সলিউশনটা দেখে নিন, আসলে এটা শুধু প্রশ্নটা দিছি, সলিউশন কপি আমি আরেকটা দিব। তো 1 নম্বর করে দিছি, 2 3 আপনাদের বাড়ির কাজ। ঠিক আছে, এটা করবেন, নেক্সট ক্লাসে দেখবো বলতে ছিল বাকি, কিন্তু দেখা যায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।